23-এর পর্যন্ত আছে। ইয়েস, 23 নাম্বারটা আমি পুরাটা কি তোমাদেরকে কাজ দিছিলাম, কি তোমরা করছো, পারছো কিছু না? জি স্যার, পেরেছি। কে বলছেন এসা? হ্যাঁ স্যার, আমি বলছি। নাম্বার 23 আমি আমার আমার কিছু আলোচনা আছে এখানে, সেটা কি করাবো? অন্যরা কি বলে বলেন? জি স্যার, করান অন্যরা? একটু। হ্যাঁ, কি? স্যার 23 নাম্বার একটু বুঝিয়ে দেন। একটু দেখো, আমি 23-এর ঘ নাম্বারটা করাবো আগে। 23 নাম্বার তো আমি করাইছি, প্রথম ইয়াটা। 23-এর ঘটা দেখো, দুটি দ্রব্যের বাজার মডেল নিম্নরূপ। দুটি দ্রব্যের বাজার মডেল নিম্নরূপ। দুটি দ্রব্যের বাজার মডেল নিম্নরূপ। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। কি কি দেয়া আছে? চাহিদা অপেক্ষক। প্রথম দ্রব্যের চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড 1 = 12 - 2p1 + p2। 12 - 2p1 + p2। প্রথম দ্রব্যের যোগান QS1 = -2 + 3p1 -2 + 3p1। খেয়াল করি সবাই, -2 + 3p1। দ্বিতীয় দ্রব্যের চাহিদা QD2 = কি আছে দেখি, 12 + p1 - p2। 12 + p1 - p2। দ্বিতীয় দ্রব্যের যোগান QS2 = -2 + 2p2 -2 + 2p2। এখানে দিয়ে বলেছে, আমরা তো করেছি ক নাম্বারে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ক নাম্বারে প্রথম দ্রব্যের দাম কত পেয়েছিলাম আমরা? 4 টাকা মনে হয়, নাকি? P1 = কত পেয়েছিলাম, খেয়াল হয় আপনাদের? 4 টাকা, হ্যাঁ। P1 = 4, P2 = P1 P2। খেয়াল করো, P1 = 4, P2 = 6, Q1 বার = 10 ও Q2 বার = 10। এগুলা পেয়েছিলাম। খ নাম্বার আমরা খ নাম্বার আমরা করেছিলাম আগেই, আমরা কাজ দিয়েছিলাম, ওটা দেখবো। আমি ঘ নাম্বারটা করাবো, তারপরে ও নাম্বার করে ক্লোজ করব। দেখো, বলছে প্রথম দ্রব্যের একক প্রতি 2 টাকা কর এবং দ্বিতীয় দ্রব্যের একক প্রতি 3 টাকা ভর্তুকি দেওয়া হয়। ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? এর ফলে সরকার কি নিট অর্থে লাভবান হবে? প্রথম দ্রব্যের একক প্রতি কত টাকা কর? 2 টাকা কর এবং দ্বিতীয় দ্রব্যের একক প্রতি 3 টাকা ভর্তুকি। প্রথম দ্রব্যের একক প্রতি 2 টাকা কর আরোপ করায় নতুন যোগান অপেক্ষক। কার উপর কর আরোপ করছে? কিছু বলে নাই, তাহলে কার উপর বুঝাবে? বিক্রেতার উপর বুঝাবে। বিক্রেতার অপেক্ষক প্রথম দ্রব্যের যোগান অপেক্ষক QS1। নতুন যোগান অপেক্ষক হবে QS1T। QS1T = -2 + 3p1 -2 -2 + 3p1 -2। তো দেখো, -2 + 3p1 -6 -8 + 3p1 কার মান? QS1T। কার মান এটা? প্রথম দ্রব্যের যোগান অপেক্ষক। এখন প্রথম দ্রব্যের উপর কর আরোপের ফলে কি হবে? প্রথম দ্রব্যের উপর কর আরোপের পর ভারসাম্য শর্ত অনুসারে, প্রথম দ্রব্যের উপর কর আরোপের পর ভারসাম্য শর্ত অনুসারে কি পাইলাম আমরা? যোগান অপেক্ষক কে দাঁড়াইলো? দ্বিতীয় দ্রব্যের যোগান অপেক্ষক বের করছে ওরা। এটা দুইটা বের করে তারপরে ভারসাম্য ইয়াটা করছে আর কি, ভারসাম্য মডেলটা লিখছে। এটা বলে -8 + 3p1। ঠিক আছে। প্রথম দ্রব্যের ওপর কর আরোপের পর ভারসাম্য শর্তানুসারে কি হবে? দেখো, QD1 = QS1T।
ট্যাক্স এর উপর যোগান। কিউ ডি ওয়ান এর মান কত 12 মাইনাস 2p1 প্লাস p2 ইজ ইকুয়াল QS1T এর মান হচ্ছে -8 প্লাস 3p1 minus 2p1 plus p2 minus 3p1 is equal -8 minus 12 minus 5p1 plus p2 is equal -20 তাহলে কি হবে 5p1 minus p2 is equal -20 5p1 minus p2 is equal 20 মনে করো এটা নতুন অঙ্ক এটাই কোশ্চেন তাহলে আমরা এটাকে বলবো 1 নাম্বার আর যদি কয়ের সিরিয়াল থেকে আসো তাহলে 1 2 3 4 এরকম করে নতুন ওই ক নাম্বার খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বারের সিরিয়াল অনুযায়ী ইকুয়েশন নাম্বার দিতে হবে এটা আমরা মনে করে ধরলাম এটা একটা কোশ্চেন আবার দ্বিতীয় দ্রব্যের একক প্রতি কত টাকা ভর্তুকি আরোপ করেছে কত টাকা ভর্তুকি দিয়েছে দ্বিতীয় দ্রব্যের একক প্রতি 3 টাকা ভর্তুকি দেওয়া হলে নতুন যোগান অপেক্ষক হবে 3 টাকা ভর্তুকি দেয় নতুন যোগান অপেক্ষক হবে খেয়াল করি QS2T ট্যাক্স সার্ভের উপর দ্বিতীয় দ্রব্যের যোগান দ্বিতীয় কার উপর কাকে ভর্তুকি দিচ্ছে কিছু বলা নাই মানে বিক্রেতা -2 প্লাস 2p2 আছেই আর ভর্তুকির পরিমাণ তো যোগ হবে বিক্রেতা বিক্রি করে P2 পরিমাণ দাম তো পাবে প্লাস ভর্তুকির টাকাটাও পাবে তাহলে কি দাঁড়াচ্ছে -2 প্লাস 2p2 প্লাস 3 2 গুণে 6 তাহলে কি হলো 4 প্লাস 2p2 4 প্লাস 2p2 খেয়াল করি সবাই এটা কার মান পাইলাম QS2T দ্বিতীয় দ্রব্যের একক প্রতি ভর্তুকি প্রদানের ফলে নতুন যোগান অপেক্ষক পাইলাম 4 প্লাস 2p2 খেয়াল করি 4 প্লাস 2p2 এখন দ্বিতীয় দ্রব্যের উপর ভর্তুকি প্রদানের পরে ভারসাম্য শর্ত অনুসারে দ্বিতীয় দ্রব্যের একক প্রতি ভর্তুকি প্রদানের পর ভারসাম্য শর্তানুসারে QD2 is equal QS2T QDT খেয়াল করি সবাই QD2 এর মান কত আছে এখানে 12 প্লাস p1 মাইনাস p2 12 প্লাস p1 মাইনাস p2 is equal খেয়াল করি সবাই QS2 এর মান কত 4 প্লাস 2p2 4 প্লাস 2p2 তাহলে p1 মাইনাস p2 মাইনাস 2p2 is equal 4 minus 12 p1 minus 3p2 is equal -8 ইকুয়েশন নাম্বার 2 তোমরা কি বুঝেছো রে বাবা কথা বলো বুঝেছো জি স্যার প্রথম ইকুয়েশন দেখো এক নাম্বারটা কি 5p1 minus p2 is equal 20 5p1 minus p2 is equal 20 5p1 minus p2 is equal 20 এটা হলো ইকুয়েশন নাম্বার 1 আর এটা হলো 2 তাহলে ওটাতে কি আছে 5p1 এখানে আছে শুধু p1 তাহলে 1 বিয়োগ 2 গুণ 5 করে পাই কিছু বুঝেছেন এটা বোঝানোর জন্য লিখছি আমি এখানে ওইখানে কি আছে 5p1 এখানে আছে শুধু p1 এখানে যদি 5 থাকে তাহলে 5p1 কেটে যাবে তাহলে কি দাঁড়াবে দেখো 5p1 minus p2 5p1 minus p2 is equal 20 এটাকে 5 দ্বারা গুণ করো 5p1 স্যার এখানে যোগও করা যাবে বিয়োগও করা যাবে শুধু সাইনের একটু হেরফের হবে। হ্যাঁ যোগ করলে কি হবে দেখো এখানে 3 আছে ওখানে না যোগ কেমনে করো তুমি যোগ করলে তো আর বাদ যাচ্ছে না দুইটাই মাইনাস এটাও মাইনাস ওটাও মাইনাস বিয়োগ করা যাচ্ছে এখানে বিয়োগ করলে একটা পরে উঠে যাবে আমি আর একটা কাজ করতে পারবো করেছিলাম কিন্তু একটু সাইনের হেরফের হয়েছিল পরে ঠিক ঠিক অ্যান্সার আসছে। না এখানে যোগ এখানে মাইনাস আছে ওখানেও মাইনাস আছে দেখো p2 এর সামনে এখানে p1 এর সামনে প্লাস ওখানেও প্লাস তো এখানে তো যোগ করার এই এই নিয়মে যদি করো এটা তো সমাধান করার পদ্ধতি তিনটা প্রতিস্থাপন বজ্রগুণন আর একটা কি জানি অপনয়ন তুমি এটা যেটা করতেছো এটা যদি করো তাহলে তোমাকে বিয়োগ করতে হচ্ছে
তাহলে এখানে কি হবে 5p1, বুঝছো ঈশা? জি দেখো স্যার। 5 দ্বারা গুণ করতেছে, -15p2 -40, 5 × 8 = 40। যেহেতু মাইনাস করবো তাহলে নিচের সমীকরণের চিহ্ন চেঞ্জ হবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানে কি প্লাস। 5p1 উঠে গেল, 15p2 থেকে একটা p2 বাদ দিলে কি থাকে 14p2 ইজ ইকুয়াল কত 60, ইজ ইকুয়াল p2 ইজ ইকুয়াল কত হবে 60/14, অতএব p2 ইজ ইকুয়াল কত মান p2 এর 4.29, করে দেখবা 4.29, p2 এর মান একে বসাও, p2 এর মান 1 নং এ বসাই। 1 নম্বর কি ওইটা 5p1 p2 ইজ ইকুয়াল 20, 5p1 p2 এর মান হচ্ছে 4.29 is equal 20 is equal 5p1 equal 20 plus 4.29, 5p1 is equal, দেখো 24.29, p1 is equal 24.29/5, অতএব p1 is equal, বুঝতেছ রে বাবা, বুঝতেছ? 24.29/5 is equal 4.86, 4.86। সবাই বুঝছি আমরা, কথা বলি না কেন? জি জি স্যার। স্যার। 4.86, যারা বলছে 87, কোথায় বসাইলো? একই মান, কাছাকাছি। তো যাই হোক, সমস্যা নেই, 86 87 একই। এখানে আমরা কি করছি 29, কোনটা 24.29, 4.29 যদি এখানে বসাই 24.29/5, 4.86, ওরা বলছে 87, একদম কাছাকাছি, 0.01 বা কোনো বিষয় না। এখন p1 ও p2 এর মান উভয় দ্রব্যের চাহিদা অপেক্ষককে বসাই বা যোগান অপেক্ষককে বসাই। এখন p1 ও p2 এর মান উভয় দ্রব্যের চাহিদা অপেক্ষকে বসাই। p1 ও p2 এর মান উভয় দ্রব্যের চাহিদা অপেক্ষক, qd1 is equal 12 - 2p1 plus p2, 12 - 2p1 plus p2। খেয়াল করি সবাই, এখানে আমাদের 12 - 2 × p1 এর মান কত 4.86, প্লাস p2 এর মান হচ্ছে 4.29, তাহলে q1 এর মান হচ্ছে, খেয়াল করো, 12 - 2 × 4.86 plus 4.29 is equal 6.57 এবং এক কি উভয় দ্রব্যের চাহিদা অপেক্ষক, কি দেখো উভয় দ্রব্যের চাহিদা অপেক্ষক, দুইটারে চাহিদা অপেক্ষককে বসাইতে চাইছি আমরা। এরপরে যদি কিউ ডি 12 plus p1 minus p2, 12 plus p1 minus p2, qd2 is equal 12 plus p1 minus p2, qd2 তো লিখবো না, শুধু q2 লিখবো আর কি। দেখো q2 is equal 12 plus p1 এর মান হচ্ছে 4.29, p1 এর মান কি আমাদের 4.86 minus 4.29, 4.29, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 12 plus 4.86 minus 4.29 is equal, q2 is equal 12.57, 12.57, অতএব ভারসাম্য দাম দয়, এতটুকুকে যদি সরাই এখান থেকে, অতএব ভারসাম্য দাম দয় p1 বার is equal, কত পাইলাম 4.86
ও P2 বার ইজ ইকুয়াল 4.29 এবং ভারসাম্য পরিমাণ দ্বয় Q1 বার ইজ ইকুয়াল 6.57 ও Q2 বার ইজ ইকুয়াল 12.57। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? জি স্যার। জি স্যার। 6.6157 দেখি, 4.86, 4.86, 12 minus 2 into 4.86 plus 4.29 is equal 6.57। ঠিক আছে, এটা সামান্য 19-20, 0.04 বা 0.01, 0.02 যা তো না, একটু কম বেশি যোগান অপেক্ষক বছর মানটা একটু 0.0 সামথিং আসছে, 0.0 সামথিং 1 বা 0.03, মানে 100 ভাগের 3 ভাগ, অনেক কম পার্থক্য, এটা কোনো বিষয় না। এখন বলেছে এটা হলে অ্যান্সার, ভারসাম্য দাম ও পরিমাণের কি পরিবর্তন হবে, ভারসাম্য দাম ও পরিমাণ কত সেটা বের করলাম। এরপরে কোশ্চেন এখানে সাথে লাগাই দিচ্ছে একটা লিস্ট, সরকার, এরপরে সরকার কি নিট অর্থে লাভবান হবে, এরপরে সরকার কি নিট অর্থে লাভবান হবে, কর আরোপ করে সরকারের কি হচ্ছে, আয় হচ্ছে না ব্যয় হচ্ছে, কথা বলো। কর আরোপ করে সরকারের কি আয় হচ্ছে না ব্যয় হচ্ছে, আয় হচ্ছে। কথা বলো। হ্যাঁ, আয় হচ্ছে। আর সরকার ভর্তুকি দিয়ে কি হচ্ছে, সরকারের ব্যয়। ভর্তুকি দিয়ে সরকারি, হ্যাঁ, কি সরকারের ব্যয় ভর্তুকি দিয়ে হচ্ছে কি হচ্ছে, ভর্তুকি সরকারের ভবনে। ব্যয়। তাহলে মোট আয় কত আর মোট ব্যয় কত, তাহলে তো হচ্ছে নাকি, মোট আয় আর মোট ব্যয় বের করলে আয় থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে ক্ষতি, আর ব্যয় থেকে যদি আয় বেশি হয় তাহলে লাভ, তাই না রে বাবা, কথা বলো। জি স্যার। জি স্যার। ইকোনমিক্সটা কেমন লাগতেছে তোমাদের? কঠিন লাগতেছে কি, কর আরোপের স্যার ফলে সরকারের সহজ। আয়। আবার প্রথম দ্রব্যের একক প্রতি, দেখো প্রথম দ্রব্যের একক প্রতি 2 টাকা কর আরোপের ফলে সরকারের আয়, সরকারের রাজস্ব, রাজস্ব আয়ও বলতে পারি আমরা, ট্যাক্স ইজ ইকুয়াল, একটার ক্ষেত্রে কর গুণ কর আরোপের পর বিক্রয়ের পরিমাণ, যে পরিমাণটা আমরা পেয়েছি ওটা তো কর আরোপের পর পরিমাণ। দেখো এখানে যে ভারসাম্য পরিমাণ আমরা পেয়েছি, এটা কি কর আরোপের পর দাম, কর আরোপের পর পরিমাণ, এগুলো তো কর আরোপের পর প্রাইম দ্বারা বোঝানো হচ্ছে মনে করো। তো একটা ক্ষেত্রে প্রথম দেবে পরিমাণ কত, 6.57, কর আরোপের পর বিক্রয় পরিমাণ হচ্ছে 6.57, তার দাম গুণ পরিমাণ, এটাকে টিও বলতে পারো, প্রাইম চিহ্ন দ্বারা বলতে পারো। তাহলে একটার ক্ষেত্রে গড় কর ইন্টু 6.57 মোট বিক্রয়ের পরিমাণ। সরকার একটার ক্ষেত্রে কর স্যার পাচ্ছে এটা 2 টাকা, সিক্স আর প্রথম পয়েন্ট দ্রব্য সিক্স ওয়ান বিক্রি হয়েছে এসেছিল কতগুলো, না? কর আরোপের পর 6.57 একক, তাহলে সিক্স কত দাঁড়াবে সিক্স মোট। পয়েন্ট সিক্স ওয়ান এসেছিল। হ্যাঁ, Q1 6.61। ওরা বই করছিল, ওরা যোগান অপেক্ষককে বসাইছিল, তো ওখানে 6.61, যেটা বললাম আর কি, 0.04 সামান্য কম বেশি, সমস্যা নেই, মান রাইট। কি বোঝা গেছে? এটা জি দেখো জি। 6.57, 6.61, দশমিকের পর যদি আমি এক ঘর রাখি, এই যে দশমিকের পর যদি আমি একটা ঘর রাখি তাহলে 6.6ই হবে, কারণ যেখান থেকে বাদ দেবো সেটা প্রথমটা যদি 5-এর সমান বা 5-এর বেশি হয় তাহলে এখানে এক যোগ, এই যে 5-এর সাথে এক যোগ, তাহলে এই পর্যন্ত যদি আমি রাখি, দেখো 6.6, কারণ এটা 5-এর কম অর্থাৎ 6ই হবে, তাহলে এটা একই জিনিস, 6.57, 6.61, 0 সামথিং, এগুলা কাছাকাছি, মানে একই মান। বোঝা গেছে কি, আমরা চাহিদায় বসাইছি বিধায় এরকম মান আসছে, বুঝেছেন? জি স্যার। 13.14 টাকা, এটা হলো সরকারের আয়। এবং দ্বিতীয় দ্রব্যের একক প্রতি 3 টাকা ভর্তুকি প্রদান করায়
সরকারের ব্যয় জি ইকুয়াল একটার ক্ষেত্রে ভর্তুকি মানে একটা সাবসিডি 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 ইন্টু দ্বিতীয় দ্রব্যের পরিমাণ ভর্তুকি প্রদানের পর। একটার ক্ষেত্রে ভর্তুকি কত 3 টাকা, আর দ্বিতীয় দ্রব্যের পরিমাণ হচ্ছে কতটুকু 12.57। 12.57 তাহলে কি দাঁড়াচ্ছে 3 ইন্টু 12.57 ইজ ইকুয়াল 37.71। 37.71 এটা কি আমাদের, এটা হচ্ছে ভর্তুকি প্রদানের পর সরকারের ব্যয় এত টাকা, এত টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, করারোপ করে সরকার আয় করছিল কত 13 টাকা 14 পয়সা, আর ব্যয় হচ্ছে যে ভর্তুকি প্রদান করে সরকার কত টাকা ব্যয় হচ্ছে 37 টাকা 71 পয়সা। তাহলে কি হচ্ছে, সরকারের লাভ হচ্ছে না লস হচ্ছে, কথা বলো তো দেখি। এই অর্থে কি লাভবান হবে সেটাই বলছে, বলো কি হবে। ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে, নিট অর্থে লাভ। অতএব সরকারের নিট অর্থে লাভ, সরকারের নিট অর্থে লাভ ইজ ইকুয়াল রাজস্ব আয় বিয়োগ ব্যয়। এটা এইভাবে লিখতে পারো, রাজস্ব আয় টি বিয়োগ ভর্তুকি প্রদানের ফলে সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আয় বিয়োগ ব্যয়, আয় কত 13.14 মাইনাস ব্যয় হচ্ছে 37.71 ইজ ইকুয়াল কি হবে 13.14 মাইনাস 37.71 মাইনাস 24.57, 24.57 কি হচ্ছে, ঋণাত্মক মান আসছে না, কথা বলো। জি স্যার। তাহলে কি ঋণাত্মক আসা মানে কি ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর যদি ধনাত্মক মান আসতো তাহলে লাভ হচ্ছে। অর্থাৎ সরকার নিট অর্থে এত টাকা ক্ষতি হচ্ছে, অর্থাৎ সরকারের নিট অর্থে 24.57 টাকা ক্ষতি হচ্ছে, এত টাকা ক্ষতি হচ্ছে। তোমরা কি বুঝেছো, কথা বলো বুঝেছো। নিট অর্থে ক্ষতি হচ্ছে এত টাকা, এটা যদি ধনাত্মক মান আসতো তাহলে নিট অর্থে লাভবান হচ্ছে, এই হলো বিষয়টা। এরপরে কোশ্চেন যেটা বলেছে তারপরেটার জন্য আমরা অ্যাডভান্স হই। এরপরে আমাদের কোশ্চেনে বলেছে, খেয়াল করি সবাই, দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ। 1 নাম্বার, দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয়, দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয়। দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ মানে দ্রব্যদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয়। সবাই খেয়াল করি, এখানে দুইটা দ্রব্য, প্রথম দ্রব্যের চাহিদা, দ্বিতীয় দ্রব্যের চাহিদা, দুইটা দ্রব্যের কথা বলা হচ্ছে। তো সম্পর্কিত দ্রব্য কত ধরনের, 2 ধরনের, পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আরেকটা হচ্ছে পরিপূরক দ্রব্য। দেখো সম্পর্কিত দ্রব্য 2 ধরনের। এখন কি ক্যামেরা সমস্যা করে, কথা বলো। ক্যামেরা না সমস্যা স্যার। করে। পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য, আর হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য, আরেকটা হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিবর্তক বা বিকল্প দ্রব্য হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে যদি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তাহলে দ্রব্য দুইটা হচ্ছে একে অপরের পরিবর্তক দ্রব্য। যেমন চা ও কফি, চিনি ও গুড়, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যাবে। দেখো
চায়ের দাম কফির চাহিদা, একটা দামের সাথে কিন্তু অন্যটার চাহিদা আছে, সম্পর্ক, অন্যটার চাহিদার সম্পর্ক আছে। আর পরিপূরক দ্রব্য দেখো, দুইটা দ্রব্যের মধ্যে একটা ব্যবহার করতে গেলে অন্যটা প্রয়োজন পড়ে, একটা ছাড়া আর একটা অচল। দ্রব্য দুটো হচ্ছে পরিপূরক দ্রব্য। মনে করো চা ও চিনি, চা ও চিনি। তাহলে এখানে দেখো চিনির দাম চায়ের চাহিদা। মনে করো চায়ের দাম হচ্ছে, এক কাপ চায়ের দাম মনে করো 10 টাকা, তখন কফি মনে করো এক কাপ 20 টাকা। এক কাপ চায়ের দাম 10 টাকা, তখন তুমি মনে করো 10 টাকা দামে 2 কাপ চা খাও আর 2 কাপ কফি খাও। অর্থাৎ চায়ের দাম যখন 10 টাকা তখন তেমনি দিনে 2 কাপ কফি খাও, চা খাও যতটুকু খাও খাও, কফি খাও 2 কাপ। কফির দাম কিন্তু 20 টাকা। চায়ের দাম মনে করো বেড়ে গেল, 10 টাকার চা 15 টাকা হইলো। চায়ের চাহিদা যতটুকু করতা তার থেকে চাহিদা কমবে না বাড়বে? কথা বলো। কমবে। কমবে। তাহলে কফির দাম আগের মতোই আছে, চায়ের দাম 10 টাকা থেকে 15 টাকায় আসছে। মনে করো 10 টাকা দামে তুমি 3 কাপ চা খাইতা, আর 20 টাকা কফির দামে তুমি 2 কাপ কফি খাইতা। চায়ের দাম 10 টাকা অবস্থায় তুমি 3 কাপ চা খাইতা, আর 20 টাকা দামের কফি খাইতে, দুইটা দিনে 5টা তোমার লাগতো পানীয় চা জাতীয়। চা 3 কাপ, কফি 2 কাপ। এখন চায়ের দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হয়েছে, চায়ের চাহিদা কি হবে? কমে যাবে না? জি স্যার, কফির কমে দাম যাবে। আগের মতোই আছে, কফির দাম আগের মতোই আছে, তাহলে কফির চাহিদা কি হবে? স্যার বাড়বে। চায়ের দাম, চায়ের দাম বেড়ে গেছে, তাহলে চা কমাই দিলে একটা, কফি একটা বাড়াই দিবা। তাহলে চায়ের দাম বাড়লো, কফির চাহিদা কি হলো? বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো। চায়ের দাম বাড়ে, কফির চাহিদা বাড়ে। চা আর কফি দুইটা কি? পরিবর্তক দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্য। চা আর কফি এই দুটো হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। চায়ের দাম বাড়ে, কফির চাহিদা বাড়ে। তাহলে চায়ের দামের সাথে কফির চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। চায়ের দামের সাথে কফির চাহিদার, না না, সমমুখী সম্পর্ক। চায়ের দাম বাড়ে, কফির চাহিদা বাড়ে। চায়ের দাম কমে, কফির চাহিদা কমে। চায়ের দাম বাড়ে, কফির চাহিদা বাড়ে। তাহলে চায়ের দামের সাথে কফির চাহিদার সমমুখী সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক দেখো। চায়ের দাম বাড়তেছে, কফির চাহিদাও বাড়তেছে, অর্থাৎ চায়ের দামের সাথে কফির চাহিদার সমমুখী বা ধনাত্মক সম্পর্ক। এখানে কি সমমুখী বা ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ পজিটিভ সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক। আর এখানে দেখো চিনির দাম যখন 200 টাকা কেজি, তখন তুমি চা খাও দিনে মনে করো 5 কাপ। চিনির দাম বেড়ে গেল, 300 টাকা কেজি হলো, তাহলে চিনি কম করে কিনবা। চিনি কম করে কিনলে চা কম করে খাবা না বেশি করে খাবা? কথা বলো। কম খাবো। ইয়েস। তাহলে চিনির দাম বেড়ে গেছে, চিনির চাহিদা কমাই দিবা। চিনির চাহিদা, চিনির দাম যখন বেড়ে যাবে তখন চায়ের চাহিদা এমনিতেই কমে যাবে। তাহলে এখানে চা ও চিনি হলো পরিপূরক দ্রব্য। দুইটা দ্রব্যের মধ্যে একটা ব্যবহার করতে গেলে যদি অন্যটাও প্রয়োজন পড়ে, একটা ছাড়া আর একটা অচল, তাহলে এই দ্রব্য দুইটা হচ্ছে একে অপরের পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যের মধ্যে একটার দাম বাড়লে অন্যটার চাহিদা কি হয় বলেন? এই, স্যার কম, স্যার কমে। কমে। বিপরীতমুখী সম্পর্ক ইয়েস, হবে। বা ইয়েস, বিপরীতমুখী। একটি দামের সাথে অপরটির চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। চাহিদার বিপরীতমুখী মানে হলো ঋণাত্মক সম্পর্ক। বিপরীতমুখী বা ঋণাত্মক মানে মাইনাস সম্পর্ক। বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক। অর্থাৎ আমরা সম্পর্কিত দ্রব্য নির্ণয়ের ক্ষেত্রে এখানে বলছে দ্রব্যদাস কোন ধরনের দ্রব্য, পরিবর্তক না পরিপূরক, এরকম আর কি আলোচনা। তো আমরা কি দেখলাম, যখন আমরা সম্পর্কিত দ্রব্য নির্ণয় করব তখন একটার দাম পরিবর্তন হবে আর অপরটার চাহিদার পরিবর্তন হবে। দুইটা দ্রব্যের মধ্যে একটার দামের পরিবর্তন হবে আর অপরটির চাহিদার পরিবর্তন হবে। খেয়াল করি, একটি দ্রব্যের দামের পরিবর্তন হবে আর অপর দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে। এখানে দ্রব্যদের মধ্যে সম্পর্ক নির্ণয়, এখানে কি আছে? QD1 is equal 12 minus 2P1 plus P2। খেয়াল করি, এই যে দেখো
QD1 equal 12 minus 2P1 plus P2 আর QD2 12 plus P1 minus P2। এখানে দেখো আমরা অন্তরীকরণ করেছিলাম, কথা বলেন, অন্তরীকরণ খেয়াল আছে? জি হ্যাঁ স্যার। স্যার। যে দেখো এখানে QD1 প্রথম দ্রব্যের চাহিদা কার উপর নির্ভর করে? প্রথম দ্রব্যের দামের উপর নির্ভর করে, দ্বিতীয় দ্রব্যের দামের উপর নির্ভর করে। প্রথম দ্রব্যের চাহিদা QD1 কার উপর? প্রথম দ্রব্যের দাম এবং দ্বিতীয় দ্রব্যের দামের উপর নির্ভর করে। অতএব ডেল QD1 বাই ডেল P2। দেখো আমরা একটু আগে দেখলাম চায়ের দামের পরিবর্তন হলে কফির চাহিদার পরিবর্তন, যার দাম তার চাহিদা না, অন্যটার চাহিদা। তাহলে এখানে কি QD1 মনে করো, এটা মনে করো মাংস, QD1 প্রথম দ্রব্যের চাহিদা, ওয়ান মানে কি প্রথম দ্রব্যের চাহিদা, প্রথম দ্রব্যের দামের উপর নির্ভর করে, দ্বিতীয় দ্রব্যের দামের উপর নির্ভর করে। যেহেতু প্রথম দ্রব্যের চাহিদা কথা বলা হচ্ছে, তাহলে দাম পরিবর্তন হবে কার? দ্বিতীয় দ্রব্যের। যদি এটা দ্বিতীয় দ্রব্যের চাহিদার কথা পরিবর্তন, দ্বিতীয় দ্রব্যের চাহিদা নিয়ে আলোচনা হইতো, তাহলে দাম পরিবর্তন হইতো প্রথম দ্রব্যের। ওই যে একটা দামের পরিবর্তন আর স্যার অপরটার এটা আটকে চাহিদার পরিবর্তন। গিয়েছিল। হ্যাঁ, কি আটকে গিয়েছিল স্যার। আটকে গেছিল? হ্যাঁ। বাকিদের কি সবারই আটকে গেছিল? না স্যার। দেখো এদিকে প্রথম দ্রব্যের চাহিদা, দেখো প্রথম দ্রব্যের চাহিদা যেহেতু আলোচনা হচ্ছে, তাহলে প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে P1 মানে কি প্রথম দ্রব্যের দাম, P2 মানে কি দ্বিতীয় দ্রব্যের দাম। প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর এবং দ্বিতীয় দ্রব্যের দামের উপর। প্রথম দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রথম দ্রব্যের দামের উপর এবং দ্বিতীয় দ্রব্যের দামের উপর। আমার যেহেতু এখানে আমরা দেখেছিলাম সম্পর্কিত দ্রব্য নির্ণয় করতে কি করছি আমরা, একটা দামের পরিবর্তনের ফলে অপরটার চাহিদার পরিবর্তন। চায়ের দাম পরিবর্তন হয়, চায়ের চাহিদা কিন্তু আলোচনা হয়নি, কফির চাহিদা নিয়ে আলোচনা হচ্ছে। চিনির দামের পরিবর্তনের ফলে চিনির চাহিদা নিয়ে কিন্তু আলোচনা হয়নি, চায়ের চাহিদা নিয়ে আলোচনা হচ্ছে। সম্পর্কিত দ্রব্য নির্ণয় করতে গিয়ে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিবর্তন বিবেচনা করতে হবে। তো দেখো এখানে যেহেতু প্রথম দ্রব্যের চাহিদা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে দামের পরিবর্তন করবো কার? দ্বিতীয় দ্রব্যের। দেখো দ্বিতীয় দ্রব্যের দামের পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যের চাহিদার পরিবর্তন। খেয়াল করি ডেল বাই ডেল P2 QD1 ডেল বাই ডেল P2 QD1 এর মান কত? 12 মাইনাস 2P1 প্লাস P2 ইজ ইকুয়াল P2 এর সাপেক্ষে করতেছে এখানে P2 নাই মানে কি 0 মাইনাস P2 এর সাপেক্ষে করতেছে এখানে P2 নাই মানে কি 0 প্লাস P2 এর সাপেক্ষে করতেছে P2 আছে শুধু মানে 1, ওই যেটা করেছিলাম ddx x ইজ ইকুয়াল 1। খেয়াল হয় আপনাদের? জি স্যার। এটা কি ধনাত্মক মান আসছে না ঋণাত্মক মান আসছে? ধনাত্মক হবে। গ্রেটার দেন 0 মানে 0 থেকে বেশি মানে কি ধনাত্মক। আবার দ্বিতীয় দ্রব্যের চাহিদা QD2 ইজ ইকুয়াল কি আছে? 12 প্লাস P1 মাইনাস P2। অতএব ডেল QD2 বাই ডেল P1 ডেল বাই ডেল P1 QD2 ডেল বাই ডেল P1 QD2 এর মান হচ্ছে 12 প্লাস P1 মাইনাস P2। কার সাপেক্ষে করতেছে? P1 এর সাপেক্ষে। P1 এখানে আছে মানে কি নাই মানে 0 প্লাস P1 এর সাপেক্ষে করতেছে P1 মানে কি 1 মাইনাস P1 এর সাপেক্ষে করতেছে P1 নাই মানে কি 0 ইজ ইকুয়াল 1। দেখো কার মান পাইলাম? ডেল QD2 বাই ডেল P1, এটাও গ্রেটার দেন 0, দুইটাই গ্রেটার দেন। দেখো যেহেতু খেয়াল করি যেহেতু ডেল QD1 বাই ডেল P2 ইজ গ্রেটার দেন 0 এবং ডেল QD2 বাই ডেল P1 ইজ গ্রেটার দেন 0, অতএব এক্ষেত্রে আলোচ্য দুইটাই ধনাত্মক মানে কি দ্রব্যদ্বয় পরিবর্তক বা বিকল্প দ্রব্য। একটু আগে আমরা দেখেছিলাম ধনাত্মক সম্পর্ক মানে কি পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আর ঋণাত্মক মানে কি পরিপূরক দ্রব্য। এই ক্ষেত্রে আলোচ্য দ্রব্যদ্বয় পরিবর্তক বা বিকল্প দ্রব্য। আরে বাবা, বিকল্প দ্রব্য। যদি এমন হইতো, যদি QD1 বাই
del QD1 by del P2 is less than 0, or del QD2 by del P1 is less than 0। দুইটাই যদি ঋণাত্মক হইতো তাহলে হয়তো পরিপূরক। মনে করো মাইনাস মান আসলো, এটা -2, এটা মনে করো -3, লেস দেন 0 অর্থাৎ 0 থেকে কম, পরিপূরক যোগ্য হইতো। আর যদি একটা ধনাত্মক 0 থেকে বেশি, একটা আর একটা ঋণাত্মক, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আসতো, বা একটা ঋণাত্মক অন্যটা ধনাত্মক, বিপরীত চিহ্নের হইতো আর কি, তাহলে দ্রব্যদ্বয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। তোমরা কি ক্লিয়ারলি বুঝেছো? কথা বলো। জি স্যার। জি স্যার। এখন আমাদের বিষয় হচ্ছে, আমি মনে করি এটা সুন্দর করে আলোচনা হইলো, এটা না করলে একটা অসম্পূর্ণ তো থেকেই যেত। আমি কখনো অসম্পূর্ণ কাজ রাখি না, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। তোমরা উদাহরণ 24, 25, 26 অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলা করবা। উদাহরণ না পারলে আমাকে নক দিবা। 24, 25, 26 হোমওয়ার্ক। এখন আমাদের পরের টপিক গুলা করতে গিয়ে বাজার সম্পর্কে ধারণা লাগবে, না আয় ও ব্যয় সম্পর্কিত বিভিন্ন ধারণা লাগবে, এবং বাজার সম্পর্কে একটু ধারণা লাগবে। দেখো, ব্যয় ও আয় সম্পর্কিত বিভিন্ন ধারণা খেয়াল করি। আমরা জানি পিতে কি প্রাইস মানে কি দাম বা মূল্য, কিউতে কোয়ান্টিটি মানে কি পরিমাণ, আরতে রেভিনিউ মানে হচ্ছে আয়, সিতে কস্ট, এগুলো কি লিখে দিয়েছিলাম কখনো? ব্যয় বা খরচ, এগুলো কি কখনো বুঝাইছিলাম তোমাদেরকে? না স্যার। জি স্যার। একজন কয় জি স্যার, একজন বলে না স্যার। মানে আর দেখো, স্যার প্রথম ক্লাসে একটু একটু ধারণা দিয়েছিলেন স্যার প্রথম ক্লাসে। দেখো টিআর টোটাল রেভিনিউ মানে মোট আয়, এআর অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে গড় আয়, এমআর মার্জিনাল রেভিনিউ, আর্থে রেভিনিউ আর কি, প্রান্তিক আয়, টিসি টোটাল কস্ট মোট ব্যয় বা মোট খরচ, এসি অ্যাভারেজ কস্ট, গড় ব্যয় বা গড় খরচ, এমসি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়, এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়, টিভি যাই পরে ফেলো, একদম সাথে সাথে পরে ফেলো। টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল ব্যয়, বা মোট পরিবর্তনশীল খরচ, এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট,
গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনীয় ব্যয়। পড়ে নাও, এক নজর পড়ে নাও, সবাই মনোযোগ সহকারে ভালো করে পড়ো, তারপর বোঝানো শুরু করবো। লেখাগুলো বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়? কথা বলে না কেন, বোঝা যায়? জি জি স্যার। স্যার। জি স্যার। উপস্থিতি অনেক কম, ভিডিও রেকর্ড দিলে স্টুডেন্ট উপস্থিতি কম হয়। হুম। গেল। কি বলা? নাম না দিয়ে এখন দেখো না। হ্যাঁ, বুঝেছো রে বাবা? হ্যাঁ, হ্যাঁ স্যার। এগুলা লেখা বোঝা যায়, সবগুলো ধরা যায়। জি স্যার। দেখো, ধরি এসি ইকুয়াল ফোর, এসিতে কি অ্যাভারেজ কস্ট মানে কি গড় ব্যয়, এসিতে কি অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে গড় ব্যয় বা প্রতিটার ক্ষেত্রে ব্যয়। এসিতে অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে গড় ব্যয় মানে কি প্রতিটার ক্ষেত্রে ব্যয়। এসি ইকুয়াল ফোর ও কিউ ইকুয়াল 10। মনে করো তুমি একটা উৎপাদন করতে 4 টাকা করে খরচ হয়েছে, উৎপাদন করছো 10টা, তাহলে মোট ব্যয় টিসি ইকুয়াল কি হবে? অ্যাভারেজ কস্ট গুণ কোয়ান্টিটি। এগুলো হলো ব্যষ্টিক অর্থনীতির ইম্পর্টেন্ট সূত্র, সবগুলোই ম্যাথে ব্যবহার হবে সব সময়। অ্যাভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি, এগুলো আলোচনা কিন্তু ব্যষ্টিক অর্থনীতির বেসিক। অ্যাভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি, একটার ক্ষেত্রে ব্যয় গুণ মোট উৎপাদনের পরিমাণ। একটার ক্ষেত্রে ব্যয় কত? 4 টাকা, মোট উৎপাদন করতেছি কয়টা? 10টা, তাহলে মোট ব্যয় কত হচ্ছে? 4×10 = 40 টাকা। এসি ইকুয়াল কি টিসি ভাগ কিউ, মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ। মোট ব্যয় কত? 40 টাকা, মোট উৎপাদন কয়টা করতেছি? 10টা, তাহলে গড়ে ব্যয় কত হইলো? 4 টাকা। এমসি মার্জিনাল কস্ট, ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। ডেল্টা বা ডেল দ্বারা কি বোঝায় আমরা জানি? পরিবর্তন বোঝায়। শোনো, 10টা উৎপাদন করে খরচ কয় টাকা হয়েছিল তোমার? 40 টাকা। আর 11টা উৎপাদন করলে খরচ কত হবে? 44 টাকা। বাড়তি একটা উৎপাদন করে মোট ব্যয় কত বাড়লো? 4 টাকা। এটাই হলো প্রান্তিক ব্যয়। অতিরিক্ত 1 একক উৎপাদন করে অতিরিক্ত যে ব্যয়, সেটাই হলো প্রান্তিক ব্যয়, সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। হুম। তো দেখো, এখানে দেখো কোয়ান্টিটি টিসি, 10টা উৎপাদন করে 40 টাকা খরচ, 11টা উৎপাদন করে 44 টাকা খরচ। তাহলে উৎপাদন একটা বাড়াইলা, মোট ব্যয় কত বাড়লো? 4 টাকা বাড়লো। ডেল্টা কিউ মানে কি? নতুন কোয়ান্টিটি বিয়োগ আগের কোয়ান্টিটি। ডেল্টা টিসি মানে কি? নতুন টিসি বিয়োগ আগের টিসি। ইজ ইকুয়াল 4/1 ইজ ইকুয়াল 4। কার মান এটা? এমসি এর মান। আশা করি সবাই বুঝেছেন। আবার ধরি পি ইকুয়াল 5 ও কিউ ইকুয়াল 10, তাহলে টি আর ইজ ইকুয়াল কি হবে? দাম গুণ পরিমাণ। দাম একটার কত? 5 টাকা করে, আর বিক্রি করছো কয়টা? 10টা। এটা কি প্রাইস? তুমি বিক্রি করতেছো এখন একটার দাম 5 টাকা করে, মোট বিক্রি করতেছো কয় টাকা? কয়টা? 10টা। তাহলে মোটায় কত হবে? দাম গুণ পরিমাণ, প্রাইস গুণ কোয়ান্টিটি। 10টা বিক্রি করবে, একটায় 5 টাকা করে, তাহলে মোটায় কত পাচ্ছ? 50 টাকা। অ্যাভারেজ রেভিনিউ এআর ইজ ইকুয়াল কি টিআর ভাগ কিউ। টিআর কত?
50, কোয়ান্টিটি কত 10, খেয়াল করি টিআর হচ্ছে 50, কোয়ান্টিটি হচ্ছে 10, তাহলে কত হবে 5 এআর। এবং প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় এমআর, এমআরটা কিভাবে আসবে? এমআর প্রান্তিক আয়, অতিরিক্ত একটা বিক্রি করে অতিরিক্ত যে আয় সেটাকে বলা হয় প্রান্তিক আয়। দেখো ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, কোয়ান্টিটি টিআর, 10টা বিক্রি করে 50 টাকা আয় হচ্ছে, 11টা বিক্রি করে 55 টাকা আয় হচ্ছে, তাহলে বাড়তি একটা বিক্রি করে বাড়তি কত টাকা আয় হচ্ছে? 5 টাকা। তাহলে নতুন ডেল্টা কিউ কোয়ান্টিটি পরিবর্তন, নতুন কোয়ান্টিটি বিয়োগ আগের কোয়ান্টিটি, 11 বিয়োগ 10। ডেল্টা টিআর মানে নতুন টিআর বিয়োগ আগের টিআর, 55 বিয়োগ 50 মানে কি 5/1 ইজ ইকুয়াল 5। এটা কি প্রান্তিক ব্যয়, অতিরিক্ত একটা বিক্রি করে অতিরিক্ত যে আয় সেটাকে বলা হয় প্রান্তিক আয়, অতিরিক্ত একটা উৎপাদন করে অতিরিক্ত যে ব্যয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। আমি বাকি টপিক গুলো এগুলো আগামী ক্লাসে বুঝাবো, আজকে আর নয়। তোমরা এগুলো ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, আমি যে কাজগুলো দিলাম এগুলো ভালো করে করো, বেশি তাড়াহুড়া না করি, আছে সময় ইনশাআল্লাহ খুব স্যার ভালো করেই পড়বো। সূত্রগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ এগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে বাবা, এগুলো লাগবে, ম্যাথে সবসময় লাগবে। এমনি 2-4 বার করলেই হবে, তোমার পড়তে পড়তেই মুখস্থ হয়ে যাবে। নাবিলা জাহান নেশা, বুঝেছেন বাবা? জি স্যার। ঠিক আছে, কেমন বুঝতেছো, কেমন লাগতেছে ইকোনমিক্স আমার এখানে ভর্তি হয়? কি অবস্থা, আস্থা পাচ্ছো? ভালো স্যার। ভালো করে পড়বা, দেশের রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।